হ্যালো বন্ধুরা, আজ আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ সিনেমা শবনম, যা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাই ভিডিওটি এখনই লাইক করে দিন। চলুন কাহিনী শুরু করা যাক। সিনেমার শুরুতে একটি মেডিকেল কলেজের ছাদ দেখানো হয়। আমরা দেখি অবন্তিকা নামের এক ছাত্রী, যে সেখানে দাঁড়িয়ে অদ্ভুত বাদুড়ের ডাক শুনতে পাচ্ছিল। এই আওয়াজ সে সহ করতে পারছিল না এবং হঠাৎ করে ছাদ থেকে লাফিয়ে পড়ে। এটা কেবল অবন্তিকার কল্পনায় ছিল। আসলে যে মেয়েটি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল তার নাম ছিল শ্বেতা। শ্বেতার মৃত্যুর পরের দিন কলেজের ডিন তার স্টাফদের সঙ্গে আলোচনা করছিল। তিনি বলেন, এখনো তোমরা বের করতে পারলে না কলেজে আসলে কি ঘটছে? ইতিমধ্যেই দুজন প্রাণ হারিয়েছে। মানুষ বলতে শুরু করেছে যে আমাদের কলেজে ভূত প্রেতের অস্তিত্ব রয়েছে। তখন একজন লেকচারার বলেন, আমরা যেসব ছাত্রদের সাসপেন্ড করেছি তারাই হয়তো এই গুজব ছড়িয়েছে। এবং অন্য এক লেকচারার বলেন, স্যার আমাদের একজন ফাদার ডেকে এনে এখানে প্রার্থনা করানো উচিত। ডিন বলেন, এতে তো সবাই নিশ্চিত হয়ে যাবে যে কলেজে সত্যি কোনো অলৌকিক কিছু রয়েছে। এখন আমরা কি করব? পুলিশকে ডাকাও সম্ভব নয়, কারণ এতে কলেজের সুনাম নষ্ট হবে। তখন আরেকজন লেকচারার বলেন, স্যার আমাদের একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়োগ করা দরকার। এদের ঘোস্ট হান্টারও বলা হয়। আমি এমন একজনকে চিনি যে বর্তমানে মুম্বাইতে রয়েছে। ডিন এই প্রস্তাবে রাজি হয়ে যান। এরপর দৃশ্য পরিবর্তিত হয় মুম্বাইতে, যেখানে আমাদের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস রুবিনকে দেখানো যায়, যে একটি ছোট মেয়ের কেস নিয়ে কাজ করছিল। সেই মেয়েটি মারা যাওয়ার পর তার বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যখন রুবিন মেয়েটির আত্মার সঙ্গে কথা বলে, তখন সে জানতে পারে যে মেয়েটি মৃত্যুর পর তার বাবা মা তার একটি পুতুল বাড়ির বাইরে ফেলে দিয়েছিল। এতে মেয়েটির আত্মা কষ্ট পায়। এরপর রুবিন মেয়েটির মাকে বোঝায় যে আত্মারও অনুভূতি থাকে। এভাবে সে কেসটির সমাধান করে। এরপর দৃশ্য পরিবর্তিত হয় যেখানে মেডিকেল কলেজটি ছিল। রুবিন কলেজের ডিনের সঙ্গে দেখা করে এবং জানতে চায় সাধারণ ছাত্ররা আত্মহত্যা করে কেন। ডিন উত্তর দেয়, এর অনেক কারণ থাকতে পারে, যেমন পড়াশোনার চাপ, পরিবারের প্রত্যাশা, সম্পর্কজনিত সমস্যা। তবে আমাদের কলেজে এমন ঘটনা প্রথমবার ঘটেছে। প্রথমে এক ছেলে আত্মহত্যা করলো, এরপর একটি মেয়ে। এখন সবাই এটাকে ভূত প্রেতের বিষয় বানিয়ে ফেলেছে। আমি পুলিশকে জানাতে চাই না, কারণ কলেজের চেয়ারম্যান আমাকে সেটা করতে নিষেধ করেছে। তাই আপনি দ্রুত তদন্ত শুরু করুন এবং আমাদেরকে জানান এর পেছনে সত্যটা কী। রুবিন সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কলেজের ডিন চেয়ারম্যানকে রুবিন সম্পর্কে জানায়। চেয়ারম্যান তখন লন্ডনে ছিল। রুবিন ডিনকে একটি ছোট বাড়ি থাকার জন্য দিয়ে দেয়। এরপর ডিন কলেজের অ্যান্থনি নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করে, যে এই কলেজেই কাজ করত। রুবিন অ্যান্থনিকে বলে, তুমিও এখানে এসে থাকো না কেন? আমার তদন্তে তোমার সাহায্যের দরকার হতে পারে। রুবিন মৃত মেয়ে শ্বেতার সহপাঠীদের সঙ্গে দেখা করে এবং তার সম্পর্কে জানতে চায়। সহপাঠীরা জানায় শ্বেতা খুব আনন্দমুখর স্বভাবের মেয়ে ছিল, কিন্তু মৃত্যুর 10 দিন আগে থেকে তার আচরণ অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সে ছোটোখাটো বিষয়েও রেগে যেত এবং ক্যান্টিনে যাওয়া বন্ধ করে দেয়। এরপর রুবিন শ্বেতার বেঞ্চ পরীক্ষা করে দেখে সেখানে এক অদ্ভুত প্রতীক আঁকা ছিল। সেখান থেকে রুবিন ক্যান্টিনে যায় এবং অবন্তিকার সঙ্গে কথা বলে। সে অবন্তিকাকে জিজ্ঞেস করে, তুমি কেন 3 দিন ধরে লেকচার নিচ্ছ না? আসলে অবন্তিকা ওই কলেজের একজন মেডিকেল ইন্টার্ন এবং লেকচারার ছিল, পাশাপাশি নিজের থিসিসের প্রস্তুতির জন্য ব্যস্ত ছিল। এই ছোট কথোপকথনের মাধ্যমে রুবিন অবন্তিকার প্রতি আকৃষ্ট হতে শুরু করে, কিন্তু অবন্তিকা তাকে কোনো গুরুত্ব দেয় না, বরং উল্টো তাকে শুনিয়ে দেয়, তুমি কেন মানুষকে বোকা বানাচ্ছ? এসব জিনিসের অস্তিত্ব নেই, তা নিয়ে মিথ্যে গল্প বানিয়ে বলছো। আসলে অবন্তিকা ভূত প্রেতের অস্তিত্ব একদমই বিশ্বাস করতো না। এরপরের দৃশ্যে রুবিন তার বন্ধুকে কিছু ডাটা পাঠিয়ে তা ডিকোড করতে বলে। তার বন্ধু পায়ে চোট পাওয়ার কারণে রুবিনের সঙ্গে আসতে পারেনি। বিকেলে রুবিন পুলিশ স্টেশনে গিয়ে এক পুলিশের সঙ্গে দেখা করে। পুলিশ অফিসার রুবিনকে ব্যঙ্গ করে বলে, আগে শুধু সাধু ফকিররাই মানুষকে প্রতারণা করত, আর এখন আধুনিক পোশাক পরে তোমাদের মতো লোকেরাও এসব কাজ করছে। এটা শুনে রুবিন পুলিশ অফিসারকে বলে, যে কেস তোমরা সমাধান করতে পারো না তা আমরা সমাধান করি। পুলিশ অফিসার ব্যঙ্গ করে বলে, ও তাহলে তুমি কি একটি ভিকটিমের আত্মার সঙ্গে কথা বলে দোষীকে খুঁজে বের করতে পারবে? ঠিক এখনই এক মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তুমি কি সলভ করতে পারবে? রুবিন উত্তর দেয়, আসল ভূত তো সেই দানব যে মেয়েটির সঙ্গে এমন করলো এবং তাকে হত্যা করলো। তবে এই মুহূর্তে আমি শুধু মুকেশ এবং শ্বেতার কেস ফাইল চাই। এরপর রুবিন মুকেশ এবং শ্বেতার পোস্টমর্টমের রিপোর্ট পরীক্ষা করে এবং অ্যান্থনিকে নিয়ে মর্গে যায় তাদের মৃতদেহ দেখতে। জানায় এখন পর্যন্ত তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। কলেজ কর্তৃপক্ষ ভয় পাচ্ছে যে তাদের অভিভাবকরা যদি মামলা করে বসে, তাই তারা আসল তথ্য লুকিয়ে রেখেছে। এরপর মর্গের ডাক্তাররা রুবিনকে আরও অবাক করা তথ্য দেয়। ডাক্তার বলে 2 লাশের হাড় ভেতর থেকে ভেঙে গেছে। আরও অবাক করা বিষয় হলো লাশগুলো এত ঠান্ডা তাপমাত্রায় রাখা হলেও দ্রুত পচে যাচ্ছে। এমনকি সিনিয়র ডাক্তাররাও এর কারণ বুঝতে পারছে না। পর রুবিনের নজর মুকেশের হাতে ট্যাটুতে পড়েছিল। সে লক্ষ্য করে মুকেশের হাতে যে ট্যাটুটি আঁকা ছিল তার ডিজাইন হুবহু শ্বেতার বেঞ্চে আঁকা প্রতীকের মতো ছিল। যে রুবিন নিশ্চিত হয়ে যায় যে মৃত্যুগুলো স্বাভাবিক হয়নি, এর পিছনে কিছু অলৌকিক কারণ রয়েছে। এদিকে অবন্তিকা গোসল করছিল।
তখন হঠাৎই অনুভব করে কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু পিছনের দিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। এরপর রুবিন কলেজে প্রত্যেকটি শিক্ষার্থীর রুমে গিয়ে তদন্ত চালায়। এই সময় সে অবন্তিকার কাছে জানতে চায় তার কানের ভেতর থেকে রক্ত বের হওয়ার কারণ কি হতে পারে। অবন্তিকা বিরক্ত হয়ে বলে, সেটা জানতে হলে তুমি সিনিয়র ডাক্তারের কাছে যাও, কারণ সে মনে করেছিল রুবিন ইচ্ছে করে তার সঙ্গে কথা বলার অজুহাত খুঁজছে। এরপর রুবিন বিভিন্ন রুম পরীক্ষা করলেও কিছু পায় না এবং হতাশ হয়ে ফিরে আসে। সে অ্যান্থনিকে নজর রাখতে বলে, যেন সিসিটিভি মনিটরে কোনো অদ্ভুত নড়াচড়া দেখলে তাকে জানায়। এরপর রুবিন শ্বেতার রুমে গিয়ে একটি এয়ারড্রপের বোতল খুঁজে পায়। ঠিক তখনই করিডোর থেকে ভয়ানক শব্দ শোনা যায়। রুমের দরজা নিজে থেকে কেঁপে উঠতে শুরু করে। রাখা পানির গ্লাস হঠাৎই পড়ে যায়। একই সময় অ্যান্থনি মনিটরে অদ্ভুত এক ছায়ামূর্তি দেখতে পায়। এতে সে আতঙ্কে জমে যায়। এদিকে রুবিন অনুভব করে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু রুবিন একটুও ভয় না পেয়ে সোজা সে আত্মার গালে চর বসিয়ে দেয়। কিন্তু এটা আসলে কোনো আত্মা ছিল না, এটা ছিল গার্লস হোস্টেলে মেয়েদের করা প্র্যাঙ্ক। তারা সবাই মিলে রুবিনকে ভয় দেখানোর চেষ্টা করছিল। পুরো পরিকল্পনাই ছিল অবন্তিকার। রুবিন এটা দেখে রেগে গিয়ে বলে, তুমি যদি আমার কাজে বিশ্বাস না করো তাহলে ঠিক আছে, কিন্তু দয়া করে আমার তদন্তে বাধা দিও না। আমি খুব গুরুত্বপূর্ণ কিছু করার চেষ্টা করছি। তখনই রুবিনের হাতে থাকা ডিভাইসটি ব্লিঙ্ক করতে শুরু করে। সে অবন্তিকাকে ফোন বন্ধ করতে বলে, কিন্তু অবন্তিকা বলে আমার জরুরি কাজ আছে এবং সে রুম ছেড়ে চলে যায়। রাতে অবন্তিকা চেয়ারে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে তার আঙ্গুল অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে, তবে সে বুঝতে পারে না। পরের দিন রুবিন শ্বেতার মোবাইল নিয়ে তার ডাটা চেক করতে থাকে। তখন তার নজর পড়ে একটি ছবির ওপর, যেখানে তিনজন ছিল, মুকেশ, শ্বেতা এবং তাদের বন্ধু দীপিকা। ছবিটি একটি ফিল্টার দিয়ে তোলা হয়েছিল। মুকেশের পাশে থাকা এক অজানা ছায়ামূর্তির উপরে সে ফিল্টার লেগে যায়। এটি দেখে রুবিন হতবাক হয়ে যায়। আরও ভয়ানক ব্যাপার হলো, মুকেশ এবং শ্বেতা ছবিতে যেই ভঙ্গিমায় দাঁড়িয়েছিল তাদের মৃতদেহ ঠিক একই ভঙ্গিমায় পাওয়া গিয়েছিল। এরপর রুবিন অবন্তিকার কাছে যায় এবং জানতে চায় দীপিকার ব্যাপারে। সে জানতে চায় ঠিক কোথায় এই ছবিটি তোলা হয়েছিল। অবন্তিকা জানায়, আমি জানি না, তবে আমি অন্য ছাত্রদের জিজ্ঞাসা করে বলতে পারবো। এরপর শিক্ষার্থীরা জানায় যে দীপিকা 2 দিন ধরে কলেজে আসেনি। সম্ভবত সে তার বয়ফ্রেন্ডের সাথে কোথাও গেছে। সরাসরি দীপিকার বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে যায়। সেখানে তার বন্ধুরা জানায় দীপিকা আর তার বয়ফ্রেন্ড 2 দিন ধরে নিখোঁজ রয়েছে। তখন রুবিন ফ্ল্যাটের ভেতরে কিছু অদ্ভুত জিনিস খুঁজে পায়, ঠিক একই ধরনের এয়ারড্রপের বোতল যা সে তার রুমে পেয়েছিল। সেই বোতলের পাশে সে একটি ডাক্তারি প্রেসক্রিপশন খুঁজে পায়। এরপর রুবিন প্রেসক্রিপশন নিয়ে সরাসরি সেই ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে, দীপিকা 10 দিন আগে আমার কাছে এসেছিল। সে খুব অদ্ভুত এক সমস্যায় ভুগছিল। সে হঠাৎ করে চারপাশে বাদুড়ের শব্দ শুনতে পায়। দীপিকা সেই শব্দগুলো সহ্য করতে পারছিল না, তাই ডাক্তার তাকে এয়ারড্রপ ব্যবহার করতে বলেছিল। এরপর রুবিন এই তথ্য কলেজের ডিনকে জানায়। বলে, স্যার, দীপিকা হয়তো নিখোঁজ, পুলিশকে জানানো উচিত। বিরক্ত হয়ে বলে, না না, এখন পর্যন্ত আগে 2 মৃত্যুর কারণ খুঁজে পায়নি, তার উপর নতুন ঝামেলা নিতে পারবো না। এরপর রুবিন অবন্তিকাকে ফোন করে বলে, কেউ দীপিকাকে নিয়ে চিন্তিত নয়, অন্তত তুমি তো আমাকে সাহায্য করতে পারো। অবন্তিকা বলে, হ্যাঁ, আমি তোমার সাহায্য করছি। তখন বলে, সেদিন আমি না বলা সত্ত্বেও তুমি ফোন বন্ধ করনি কেন? অবন্তিকা অবাক হয়ে বলে, আমি তো সেফ মজা করেছিলাম, পরে রুমে গিয়ে ফোন বন্ধ করে দিয়েছিলাম। কথা শুনে রুবিন হতবাক হয়ে বলে, তখনও তার ফোনের ফ্রিকোয়েন্সি ধরা পড়ছিল। কিছুক্ষণ পর দীপিকার বয়ফ্রেন্ড তাকে হোস্টেলে নামিয়ে দিয়ে ওয়াচম্যান রুবিনকে সঙ্গে সঙ্গে নিয়ে দেয়। দীপিকার কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে দীপিকা হোস্টেলের ভিতরে ঢুকতেই আবার সে ভয়ঙ্কর বাদুড়ের শব্দ শুনতে পায়। ভয়ে কানে হাত দিয়ে চিৎকার করে ওঠে, কিন্তু শব্দ বাড়তেই থাকে। একসময় সে আর সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই তার হাতের উপর ধীরে ধীরে একটি রহস্যময় ট্যাটু ফুটে উঠতে থাকে, ঠিক মুখোশের হাতে ট্যাটুর মতো। এরপর রুবিন যখন হোস্টেলে পৌঁছায় তখন সে দেখতে পায় দীপিকা একটি গাছে ঝুলন্ত অবস্থায় আছে। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। কলেজের সামনে সাংবাদিকদের ভিড় জমে যায়। যখন দীপিকার মরদেহ নামানো হয় তখন রুবিন খেয়াল করে তার হাতেও একই রহস্যময় ট্যাটু রয়েছে। তার হাত পা অস্বাভাবিকভাবে বাঁকা হয়ে গেছে। রুবিন কলেজের লাইব্রেরি থেকে গির্জার ঘন্টার আওয়াজ শুনতে পায়। অ্যান্থনি তাকে জানায়, এটা আমাদের কলেজের পুরনো লাইব্রেরি। রুবিন লাইব্রেরিতে ঢুকতেই দেখে সূর্যের আলো পড়ে একটা ছায়া তৈরি হয়েছে এবং সেই ছায়ার মধ্যে সেই রহস্য প্রতীক ফুটে উঠেছে। ওয়াচম্যানকে জিজ্ঞাসা করলে সে জানায়, কিছু সিনিয়র ছাত্ররা এখানে মদ খেতে আসে। ওরা আমাকে টাকা দিয়ে লাইব্রেরিতে ঢোকার অনুমতি নেয়। ওয়াচম্যান আরও বলে, 4 সপ্তাহ আগে ওই 3 জনও এখানে এসেছিল, দীপিকা, মুকেশ এবং শ্বেতা। তাদের ছবি এখানেই তোলা হয়েছিল। এরপর রুবিন ওয়াচম্যানকে অবন্তিকার ছবি দেখিয়ে তার সম্পর্কে জানতে চায়। ওয়াচম্যান বলে, হ্যাঁ, এই মেয়েটিও মাঝে মাঝে এখানে আসে। অন্যদিকে অবন্তিকা তার প্রেজেন্টেশন দিচ্ছিল। ওনার মৃত 3 জনের কথা বারবার মনে ভেসে উঠতে থাকে। কোনো রকমে কাজ শেষ করে সে রুবিনের কাছে আসে। তখন রুবিন বলে, আজ রাতে আমি লাইব্রেরি যাচ্ছি তদন্তের জন্য, তুমি আমার সাথে যাবে। অবন্তিকা বলে, আমি সেখানে কি করব? তখন রুবিন তাকে জিজ্ঞাসা করে,
তাহলে গতকাল তুমি আমাকে ফোন করেছিলে কেন? অবন্তিকা উত্তর দেয়, হয়তো ভুলে কল চলে গিয়েছিল। আমাকে বিরক্ত করো না। রুবিন তখন দৃঢ় কণ্ঠে বলে, অবন্তিকা আমার কথা শোনো। ওরা সবসময় তোমার কাছাকাছি আছে। তুমি একা নও, তোমার সাথে আছে। কিন্তু অবন্তিকা কিছু না বলে সেখান থেকে চলে যায়। রুবিন লাইব্রেরিতে গিয়ে তার সেট আপ করতে থাকে। অ্যান্থনি এবং কলেজের কিছু মেয়েও তার সাথে ছিল। হঠাৎ অবন্তিকা সেখানে চলে আসে। সে বলে, আমি ভেবেছিলাম আমার জন্য তোমার তদন্ত থেমে যাবে, তাই আমি চলে এলাম। আসলে অবন্তিকা মনে মনে রুবিনকে পছন্দ করতে শুরু করেছিল। রুবিন হেসে বলে, ঠিক আছে, যেহেতু চলে এসেছো এখানে বসো। তারপর সে অবন্তিকাকে হ্যান্ডকাফ দিয়ে আটকে দেয় এবং তার কপালে দুটি ডিভাইস সংযুক্ত করে। অবন্তিকা রেগে গিয়ে বলে, তুমি এটা কি করছো? ঠিক তখন একটি ডিভাইসে লাইট ব্লিঙ্ক করে, অর্থাৎ এখানে কোনো আত্মা ছিল। রুবিন প্রশ্ন করে, তুমি কে? তা রুবিনের সাথে কথা বলার চেষ্টা করে। তার ডিভাইসে আত্মার শব্দ রেকর্ড হচ্ছিল, কিন্তু রুবিন কিছুই বুঝতে পারছিল না। তখন রুবিন বলে, আমাকে শুধু হ্যাঁ বা নাতে উত্তর দিও। হ্যাঁ হলে একবার বিপ দিও, আর না হলে দুবার। পর কিছু ডিভাইসে একবার বিপ হয় আর কিছুতে দুইবার। রুবিন বিস্মিত হয়ে যায়। লাইব্রেরিতে শুধু এক বা দুটি নয়, অসংখ্য আত্মা ছিল। তার মধ্যে কয়েকটি আত্মা অবন্তিকার উপর ভর করে। অবন্তিকা হঠাৎ হাওয়াতে ভাসতে থাকে এবং তাকে শক্তি দিয়ে ছুড়ে মারা হয়। এরপর অবন্তিকা অন্যদের আক্রমণ করার চেষ্টা করে। কষ্ট করে রুবিন তাকে নিয়ন্ত্রণে আনে। পরে অবন্তিকাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সকালে কলেজের ডিন রুবিনের সাথে দেখা করে এবং বলে, এই কলেজে যা কিছু ঘটছিল তা অবন্তিকার কারণেই হচ্ছিল, কারণ সে পজিটিভ ছিল। তাই আমরা অবন্তিকার পরিবারকে তথ্য জানিয়েছি। যেহেতু সে এখানে থাকতে এসেছিল, তাকে ক্রমাগত চার্চের ঘন্টার শব্দ শুনতে হচ্ছিল। এটার কারণে রুবিন তৎক্ষণাৎ পুরনো লাইব্রেরিতে চলে যায়। রুবিনের বন্ধু তাকে ফোন করে জানায় যে পুরনো লাইব্রেরিটি আগের চার্চ ছিল। লাইব্রেরিতে গিয়ে রুবিন অল্প কিছু মিউজিক শুনতে পায়। এই মিউজিকের ফ্রিকোয়েন্সি থেকে মাটিতে ধুলো জমে একটি সিম্বল তৈরি হতে থাকে। তখন রুবিনের মাথায় একটি আইডিয়া আসে। এমনি ফ্রিকোয়েন্সি পরীক্ষা করতে থাকে। সে সেই ফ্রিকোয়েন্সি পায় যার মাধ্যমে সেই সিম্বল তৈরি হচ্ছিল। তা ছিল 444, যা অ্যাঞ্জেল ফ্রিকোয়েন্সি হিসেবে পরিচিত। এখানে জানা যায় যে রুবিন নিজে মিউজিকটি অপছন্দ করত এবং তার অতীত একপাশে রেখে খোলামেলাভাবে কেসটি নিয়ে কাজ করছিল এবং নিজেই মিউজিকের নোট লিখতে শুরু করে। সে পাশের একটি চার্চে ফাদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এই নোট কি এখানে প্লে করা হয়? ফাদার উত্তর দেয়, না। আপনি এটা কোথা থেকে পেলেন? ফাদারকে লাইব্রেরির ব্যাপারে জানায়। এই নাম শুনতেই ফাদার রেগে যায় এবং বলে, সেই চার্চটি অনাথ আশ্রমে পরিণত হয়েছে, সেখানে শয়তান বসবাস করছে। আমি এতে আপনার কোনো সাহায্য করতে পারবো না। এটা শুনে রুবিন হতাশ হয়ে চলে যেতে থাকে। সময় রুবিনের গাড়ি ইন্ডিকেটর নিজে থেকেই দিতে শুরু করে, অর্থাৎ কোনো অজানা শক্তি তাকে সাহায্য করতে চাচ্ছিল। তখন সে ওই দিক অনুসরণ করে অ্যান্থনির সাথে একটি বনে পৌঁছায় এবং বনে এক বৃদ্ধ মানুষ কাঠ কাটছিল। রুবিন তাকে মিউজিকের নোটটি দেখিয়ে জানতে চায়, আপনি কি এর সম্পর্কে কিছু জানেন? তত লোকটি তাকে কলেজের সাথে সম্পর্কিত একটি গল্প শোনায়। কলেজের চেয়ারম্যান ড্যানিয়েলের স্ত্রীর নাম ডায়ানা। তিনি একজন ডাক্তার ছিল এবং সেই পুরনো লাইব্রেরিতে যা আগে চার্চ ছিল, ডায়ানা প্রতি রবিবার সেখানে যেতেন। ডায়ানার চার্চে এসে পিয়ানোতে তার পছন্দের মিউজিকটি বাজাতেন এবং একদিন চার্চে একটি ছোট বিকলাঙ্গ শিশু দেখতে পাওয়া যায়, যাকে তার বাবা মা সেখানে রেখে চলে গিয়েছিল। শিশুটিকে দেখে ডায়ানা সিদ্ধান্ত নেয় যে তিনি এই ধরনের শিশুদের যত্ন নেবেন। তাদের জন্য তিনি সেই চার্চটিকে অনাথ আশ্রমে পরিণত করেন। সমস্ত হৃদয় দিয়ে বিকলাঙ্গ শিশুদের সেবা করতে থাকেন। শিশুরাও ডায়ানাকে পছন্দ করতে শুরু করেছিল। এরপরে একদিন ডায়ানা ভাবলেন তিনি শিশুদের মিউজিক থেরাপির মাধ্যমে সুস্থ করবেন। সেই মিউজিকের নোটটি রুবিনের কাছে ছিল। মিউজিকটি থেরাপির মাধ্যমে শিশুদের অবস্থার অনেক উন্নতি হচ্ছিল, কিন্তু এরপরে ওই এলাকায় কলেরা ছড়িয়ে পড়ে এবং অনাথ আশ্রমে শিশুরা একে একে মারা যেতে থাকে। তাদের মরতে দেখে ডায়ানা হৃদয় পুরোপুরি ভেঙে যায়। যাই হোক, বর্তমান সময়ে সেই বৃদ্ধ মানুষ রুবিনকে জানায় যে মোট 42 শিশু করোনা থেকে মারা যায় এবং সে তাদের কবর নিজের হাতে তৈরি করেছিল। এটা আজ পর্যন্ত কেউ দেখেনি। তারপর সে রুবিনকে সে জায়গাও দেখায় যেখানে সে শিশুদেরকে দাপন করেছিল। তখন রুবিন বলে, আমাদের শিশুদের কবর করার কোনো প্রয়োজন নেই, হয়তো তারা আমাদের কিছু বলতে চাচ্ছে। এরপর রুবিন অবন্তিকাকে দেখতে হাসপাতালে যায় এবং তাকে বোঝাতে পারছিল না যে কেন 30 বছর আগে মারা যাওয়া সে শিশুরা এখন এসে মুকেশ, দীপিকা এবং শ্বেতাকে ক্ষতি করেছে। তখন অবন্তিকা রুবিনকে জানায়, মরার আগে 3 জন আমার স্বপ্নে এসেছিল। এরপরে কথোপকথনের মাধ্যমে রুবিন অবন্তিকাকে বলে, আমার মা আমাকে মিউজিক শেখাতেন। একদিন আমি মিউজিকের সুরে এতটা মগ্ন হয়ে গিয়েছিলাম যে আমার অসুস্থ মায়ের ডাক আমি শুনতে পাইনি, আর আমার মা দুঃখের সাথে মারা গিয়েছিল। তখন থেকে আমি নিজেকে মায়ের মৃত্যুর জন্য দায়ী মনে করি
এরপরে একবার মা এসে আমাকে বলেছিল যে, বাচ্চা, এতে তোমার কোনো ভুল নেই। আমার চলে যাওয়ার সময় এসেছিল। তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এখানে বন্দি আত্মাগুলোকে মুক্তি দেব। সেই বৃদ্ধ মানুষ শিশুদের কবর খোঁড়ার চেষ্টা করতে থাকে। কবর থেকে কোনো শিশু পায়নি, তবে একটি ছোট বোতল পাওয়া যায়। তখনই সে আবার বাদুড়ের আওয়াজ শুনতে শুরু করে। ওইদিকে অবন্তিকার উপরেও আক্রমণ হতে থাকে। তখন রুবিন যেভাবেই হোক তাকে শান্ত করে। এরপর সে রুবিনকে জানায়, আমি স্বপ্নে দেখেছিলাম যে আমি কাউকে চিকিৎসা করাচ্ছি। এরপর অবন্তিকা রুবিনকে নিয়ে সে হাসপাতালের দিকে নিয়ে যায়, যে রুমে সে স্বপ্নে দেখেছিল। এখানে রুবিন অবাক হয়ে যায় যে এই রুমে ডায়ানা ছিল এবং তার বহু বছর ধরে চিকিৎসা চলছিল, কিন্তু এটা তার নাম ডায়ানা নয়, বরং জেনিফার লেখা ছিল। এদিকে রুবিনকে বলে, আমি এই মহিলাকে স্বপ্নে দেখেছিলাম। এটি 2 মাস আগে, যখন আমি তার চিকিৎসা করছিলাম। তারপর যখন আমি আমার সিনিয়র ডাক্তারকে এটি জানিয়েছিলাম যে ম্যাডাম সুস্থ হয়ে উঠছে, সে বেশি ডোজ অ্যানেস্থেসিয়া দিতে বলেছিলেন। এরপর রুবিন বলে যে এটা জেনিফার নয়, বরং ডায়ানা, এবং সে 5 বছর নয় 30 বছর ধরে কোমায় ছিল। হয়তো রেজিস্টার চেক করার পর তারা জানতে পারে যে মুকেশ, দীপিকা এবং শ্বেতান সবাই নিয়মিতভাবে ডায়ানাকে অ্যানেস্থেসিয়ার ভারী ডোজ দিত। তারা সবাই ডায়ানাকে কোমায় রাখার জন্য দায়ী ছিল। রুবিন ডায়ানার হাত ধরে পরীক্ষা করে বলে, ডায়ানা তো অনেক আগেই মারা গেছে। এরপর সে রেগে গিয়ে তার অক্সিজেন মাস্ক ইত্যাদি খুলে ফেলতে শুরু করে। এটা দেখে হাসপাতালের গার্ড এসে রুবিনকে ধরতে থাকে এবং বলে, তুমি একজন রুগীকে মারার চেষ্টা করছিলে। এরপর তাকে পুলিশে সোপর্দ করে। সে বলে, স্যার, ওই রুগী তো অনেক আগেই মারা গিয়েছিল। এটা শুধু একটা সেট আপ, আপনি এই বিষয়ে তদন্ত করুন। কিন্তু পুলিশ অফিসার রুবিনের কথা না শুনে তাকে চড় মারে। তবে এবার তার নিজের কান থেকে রক্ত পড়তে শুরু করে, যার কারণে তাকে হাসপাতালে যেতে হয়। পরের দিন আরেক পুলিশ অফিসার কলেজের ডিনকে বলে, আপনি ড্যানিয়েল স্যারকে ডেকে আনুন। তখন ডিন বলে তিনি আসতে পারবেন না। এরপর যখন পুলিশ অফিসার চলে যায়, ডিন চা পান করতে থাকে। হঠাৎ করে কাপ রাখার সময় ডিন এত জোরে শব্দ শুনতে শুরু করে যে তার কান বাজতে শুরু করে। এরপর তার কান থেকেও রক্ত পড়তে থাকে এবং সেখানেই তার মৃত্যু হয়। রুবিন এবং অ্যান্থনি সেই বৃদ্ধ লোকের কাছে যায়, কিন্তু তারা দেখে যে তিনি আগেই মারা গেছেন এবং তার হাতে সেই কাচের বোতল ছিল। রুবিন বোতলটি দেখে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার, কেউ শিশুদের দেহ সরিয়ে এখানে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং সে সেই ম্যাজিক করে এই বোতলে ভরে রেখে দিয়েছে, যাতে যারা শিশুদের কবর খুঁড়তে আসবে তাদেরও মৃত্যু হয়। যে এত বছর পর কলেজের চেয়ারম্যান ড্যানিয়েল আসেন এবং ডায়ানার দেহ পরীক্ষা করে তাকে জানান যে তার সব শরীরের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাকে ভেন্টিলেটর থেকে খুলে দিতে বলে। যখন রুবিন অ্যান্থনির কাছে থেকে এসব খবর পায়, তখন সে ভাবতে শুরু করে, যখন আমি পরীক্ষা করেছিলাম তখন ডায়ানা তো মারা গিয়েছিল। এখন এটা কিভাবে সম্ভব যে লোকেরা তাকে জীবিত দেখছে? তখন কিছু বাদুড় রুবিনের উপর আক্রমণ শুরু করে এবং রুবিন কোনো রকমে নিজের জীবন রক্ষা করে, কিন্তু তার হাত থেকে সেই কাচের বোতল পড়ে যায়। এখানে হাসপাতালে ড্যানিয়েলের পাশে বসেছিল। তখন তার চোখ সেই অ্যানেস্থেসিয়ার বোতলে পড়ে। ঠিক তাকে ফোন করে জানায় যে তার ধারণা সঠিক ছিল। সায়েন্স অনুযায়ী ডায়ানা জীবিত আছে, কিন্তু তার আত্মা তার শরীরে নেই। একে আউট অফ বডি এক্সপিরিয়েন্স বলে। অনেক মানুষ কমা এবং অজ্ঞানতায় এই অভিজ্ঞতা লাভ করে এবং তাতেই তাদের ডায়ানাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল। তাকে বারবার অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে তার আত্মা তার শরীর থেকে বের হয়ে গেছে। তার আত্মা হয়তো অন্য কোনো পৃথিবীতে চলে গিয়েছে, যেখানে সে তার সন্তানদের দেখতে পেয়েছিল। এখন আমাদের কাছে মাত্র 2 ঘন্টা বাকি, এরপর ভেন্টিলেটর খুলে দেওয়া হবে, কিন্তু তার আত্মা তার শরীরে ফিরে আসতে পারবে না। এদিকে যে ডাক্তার ডায়ানার ভেন্টিলেটর খুলতে আসেন তাকেও কিছু শব্দ শোনা যায় এবং তার কান থেকে রক্ত বের হয় এবং তারও মৃত্যু হয়ে যায়। এরপর রুবিন এবং অবন্তিকা হাসপাতালে পৌঁছায়। তখন রুবিনের বন্ধু তাকে ফোন করে জানায় যে তুমি যে অডিওটা পাঠিয়েছিলে, আমি সেটা একটি অ্যাপের মাধ্যমে রেকর্ড করেছি। এতে একটি নাম শোনা গেছে, ন্যান্সি ড্যানিয়েল। রুবিন এবং অবন্তিকা ডায়ানাকে সেই পুরনো লাইব্রেরিতে নিয়ে আসে। তাদের মনে হয় সেখানে তার সন্তানদের আত্মা থাকতে পারে, হয়তো তাদের দেখে ডায়ানা জীবিত হয়ে উঠবে। এরপর রুবিন ডায়ানাকে বলে, আমি জানি আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনার সন্তানদের সাথে ভুল হয়েছে। আপনি আবার জীবিত হয়ে তাদের সাহায্য করুন। এখন এটি সেখানে উপস্থিত ডায়ানা এবং শিশুর আত্মাগুলি শুনতে পাচ্ছিল। অন্যদিকে আমরা ন্যান্সি ড্যানিয়েলকে দেখতে পাই, যিনি ড্যানিয়েলের দ্বিতীয় স্ত্রী ছিলেন এবং এইসবের জন্য দায়ী ছিলেন। ন্যান্সি একটি মেক্সিকান তান্ত্রিকের সাহায্যে সেই বাদুড়দের বোতলটি শিশুদের কবরের পাশে রেখেছিল এবং ডায়ানাকে এমন অবস্থায় পৌঁছেছিল যাতে ড্যানিয়েলকে কিছু জানাতে না দেয়। এরপর ন্যান্সির সত্য জানার পর ড্যানিয়েল তাকে জিজ্ঞাসা করে, অবশেষে তুমি এটা কেন করলে? তখন ন্যান্সি বলে, ডায়ানা ওই অনাথ শিশুদের মিউজিক থেরাপি দিয়ে তাদের সুস্থ করছিল। আমি তার পেছনে কেন থাকবো? আমি একটি মেক্সিকান মহিলার সাথে যোগাযোগ করেছিলাম। সে আমাকে বাদুড় থেরাপি জানিয়েছিল, যার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকও ছিল।
এরপর ন্যান্সি ওইসব শিশুদের উপর পরীক্ষা করছিল, যার ফলে একে একে তাদের মৃত্যু শুরু হয় এবং ডায়ানা ন্যান্সিকে এসব করতে দেখে তাকে আঘাত করে এবং অচেতন করে দিয়েছিল। তারপর থেকেই সে তার মিথ্যা চিকিৎসার নাটক করে যাচ্ছিল, অর্থাৎ ন্যান্সি এসব ঈর্ষার কারণেই করেছিল। বর্তমান সময়ে সে সবকিছু ড্যানিয়েলকে বলার পর তাকে মেরে দেয়। এরপর সে কিছু সঙ্গীদের নিয়ে পুরনো লাইব্রেরিতে আসে ডায়ানাকে মারার জন্য। তখন লাইব্রেরিতে থাকা শিশুদের আত্মাগুলি ন্যান্সিকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ন্যান্সি ব্ল্যাক ম্যাজিক করে শিশুদের আত্মাদের উপর বাদুড় দিয়ে আক্রমণ করে দেয়। এই সময় রুবিন গোপনে ডায়ানার সেই মিউজিক প্লে করে দেয়, যার ফলে শিশুর আত্মাগুলি শক্তি পায় এবং তারা সবাই মিলে ন্যান্সিকে মেরে ফেলে। এরপর ডায়ানার জ্ঞান ফিরে আসে এবং কয়েকদিনের মধ্যে সেই লাইব্রেরিটিকে আবার চিলড্রেন হোমে রূপান্তরিত করে। এভাবে অনাথ প্রতিবন্ধী শিশুদের সহায়ক হয়ে ওঠে। এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়, যেখানে রুবিন পুরো কেস সমাধান করে। বন্ধুরা, আপনাদের এই মুভিটি কেমন লেগেছে তা আমাদের কমেন্টে জানাবেন এবং আপনি কোন মুভির এক্সপ্লেনেশন চান সেটিও কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত টাটা।